This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুণালদা নদিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে বিভিন্ন সময়। অসীম বিশ্বাস সে বলছে যে 945 কিলোমিটার কাঁটাতারহীন রয়েছে, তার কারণ রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে, জমির ন্যায্য মূল্য কেন্দ্র সরকার দেবে বলেছে, কিন্তু তোষণবাদের রাজনীতির কারণে একটা সম্প্রদায়কে তুষ্ট করতে কেন্দ্রীয় সরকারের এই যে একেবারে অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন, ভুল কথাগুলো যে বলে যাচ্ছেন, তাহলে এই সর্বজ্ঞানী ব্যক্তি বিজেপির ইনি এই উত্তরটা দিন যে ত্রিপুরায় কি করে ঢুকছে, তাহলে সেখানে তো বিজেপির সরকার। আসামে ঢুকছে কি করে, সেখানে তো বিজেপির সরকার। ভারতবর্ষের অন্য রাজ্যে ঢুকছে কি করে, কিভাবে? ত্রিপুরা গত কয়েকদিন আগেই ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা সহ, দালাল এজেন্ট সহ। তাহলে বিজেপির কোন বিধায়ক তিনি রাজনীতি করতে গিয়ে কি কথা বলছেন? কেন্দ্র সরকার বিএসএফের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া এবং ফেন্সিংটা করা। কিছুদিন আগে গাজওয়ারি করে আইন বদল করে কেন্দ্রীয় সরকার তারা সীমান্ত থেকে 15 কিলোমিটার বিএসএফের দায়িত্বে ছিল, সেটা বাড়িয়ে সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফের দায়িত্বে চলে এলো। তখন কিন্তু এই কাঁটাতারের বেড়ার সমস্যার কথা সামনে এলো না। কিন্তু এখন দেখা যাচ্ছে গাজওয়ারি করে 50 কিলোমিটার নিয়েছে রাজ্যের এলাকা থেকে, যেখানে বিএসএফ ঢুকে দাদাগিরি করতে পারবে। শুধু আসল যে সীমানাটা সেটা তারা পাহারা দিতে পারছে না। এখন তারা নানা ধরনের ভিত্তিহীন কথা ফেদে বসেছে। ফলে সম্পূর্ণ রাজনৈতিক। আগে বিজেপি নেতারা জবাব দিক যে তাহলে আসাম ত্রিপুরায় ঢুকছে কি করে। ত্রিপুরায় গত কয়েকদিন আগে 100-র বেশি লোক ধরা পড়লো কি করে, দালাল এজেন্ট সহ। বাংলায় যদি তাদের অভিযোগ থাকে তাহলে ত্রিপুরায় ধরা পড়ছে কি করে, ঢুকছে কি করে? ফলে বাংলার সীমান্ত পাহারা দিতে বিএসএফ ব্যর্থ, কেন্দ্রীয় সরকার ব্যর্থ। ফেন্সিং থাকলেও তার মধ্যে দিয়ে ঢুকছে, যেখানে ফেন্সিং নেই তাহলে বিএসএফ সেখানে কিছু করছে না। যে দালালরা ধরা পড়ছে তাদের পরিবারের বক্তব্য, কেউ আগে চাল গরু পাচার করতেন, এখন মানুষ মানে লোক নিয়ে আসা যাওয়া করছেন। মানে মানুষ দেখুন, পাসপোর্ট এবং সীমান্ত দিয়ে এপার ওপার, এটা একেবারেই এমনভাবে যেন দেখানো হচ্ছে সব নতুন। বিষয়টা আদপে নতুন নয়, যুগ যুগ ধরে এই অপকীর্তি হয়ে এসছে, যুগ যুগ ধরে এই অপকীর্তি হয়ে এসছে। সিপিএমের সময়ও এই জাল পাসপোর্ট চক্র, দুষ্ট চক্র ধরা পড়েছে, অনুপ্রবেশকারী। ফলে ভারতের অন্যান্য রাজ্যেও এদের গতিবিধি দেখা গিয়েছে। ফলে শুধুমাত্র এখন কয়েকজন যারা এই পাসপোর্ট বা এই জাল নথি দুষ্টচক্র কাজ করছে, তারা হঠাৎ এই 2024 সালে এসে শুরু করেছে, এসব ভাবাটা একদম ভুল। এগুলো বাম জমানাতেও দেখা গেছে, এখন অনেক কমে গেছে। মূল প্রশ্ন হচ্ছে সীমান্তটা দিয়ে ঢুকছে কি করে। বছরের পর বছর কেন্দ্রের দায়িত্ব সীমান্তটা, বিএসএফের দায়িত্ব, অমিত শাহর দায়িত্ব, নরেন্দ্র মোদী সরকারের দায়িত্ব। সেটা কেন অরক্ষিত থাকছে, সেখান থেকে ঢুকছে কেন? তার ঢোকার ফলেই তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে। কিন্তু বিরোধীরা বলছে এই সমস্ত বেআইনি কাজে তৃণমূল যুক্ত। তাহলে কোন বিরোধীরা বলছে? তাহলে সিপিএমের সময় সিপিএম যুক্ত ছিল, তাহলে সিপিএমের সময় সিপিএম যুক্ত ছিল, তাহলে ত্রিপুরাতে বিজেপি যুক্ত, তাহলে আসামে বিজেপি যুক্ত। তাহলে বাংলাদেশ সীমান্ত দিয়ে বহিরাগত ঢোকা যদি বাংলায় ঘটে থাকে, তাহলে ত্রিপুরাতেও ঘটেছে। গত কয়েকদিন আগেই দেখা গেছে 100-র মতো লোক অ্যারেস্ট হয়েছে, 10 জন রোহিঙ্গা সহ। দালাল এজেন্ট সব অ্যারেস্ট হচ্ছে, আসামের ট্রেনিং ক্যাম্প অ্যারেস্ট হচ্ছে। তো তাহলে বিরোধীরা যদি পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করে থাকে, তো তাহলে ত্রিপুরার জন্য ত্রিপুরা সরকার দায়ী, আসামের জন্য আসাম সরকার দায়ী। তাহলে যে সীমান্তগুলো কেন্দ্রের দায়িত্ব, তার সেটা কে দায়ী? ওটা তো কেন্দ্রের সরকার, ওটা তো অমিত শাহ, ওটা তো বিজেপি, ওটা তো বিএসএফ। নিজেদের দোষটাকে, ফেলিওরটা আড়াল করতে সস্তা রাজনীতি করছে। আগে কৈফিয়ত দিক, ত্রিপুরায় কেন ঢুকতে পারছে বাংলাদেশ থেকে, তাহলে ফেলিওরটা কার? শুভেন্দু অধিকারী বলছে যে যে সমস্ত বাংলাদেশিরা ভুয়ো নথি তৈরি করতে পারছে সেটা স্থানীয় প্রশাসনিক অফিসগুলোকে কাজে লাগিয়ে, এটা পুরো প্যাকেজ সিস্টেম। পঞ্চায়েত বিডিও অফিস থেকে নথি তৈরি করে। আমার মনে হয় বিরোধী দলনেতা যখন এতখানি জানেন, তাহলে নিশ্চয়ই ত্রিপুরাতেও একইভাবেই হয়। তো ত্রিপুরায় তো বিজেপির সরকার, তো ত্রিপুরাটাও নিশ্চয়ই উনি বলছেন, আসামটাও নিশ্চয়ই উনি বলছেন।
আর ওনাকে তো এটাও বলতে হবে তাহলে যে কেন্দ্রের বিএসএফের পাহারাদারি কতখানি ব্যর্থ, যে বাংলাদেশ থেকে লোকটা ভারতে ঢুকছে কি করে, তারপর তো কোনো দুষ্টচক্র নথি তৈরি করছে। তাহলে গোড়ায় তো গলদ, দুষ্টচক্র নথি তৈরি করলো, তো ঢুকলো কি করে সেই লোকগুলো নথি ছাড়া? সেটা তো বিজেপির বিরোধী দলনেতার অমিত শাহের তাদের তাদের বিএসএফ পাহারা দিচ্ছে। তো সেইগুলো, সেই ফেলিওরটা বলুন। ত্রিপুরায় কি করে ঢুকছে সেটা বলুন, দিল্লিতে বসে কি করে নথি তৈরি করছে সেটা বলুন। এখানে কোনো ভুল থাকলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পাসপোর্ট চক্রের আরো এক পান্ডা গ্রেপ্তার হয়েছে, এই নিয়ে 7 জন। রাজনৈতিক বিতর্ক হচ্ছে যে কেন্দ্রের কাজ পাসপোর্ট দেওয়া, রাজ্যের কাজ নথি যাচাই, কিন্তু সেটা কি ঠিকমতো হচ্ছে না, গাফিলতি কাজ, যার জন্য এই বিষয়ে সম্পূর্ণভাবে সবিস্তারে ব্যাখ্যা দিয়েছেন রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমার। সম্পূর্ণভাবে আজ ব্যাখ্যা দিয়েছেন। ফলে তারা যেটা জানিয়েছেন তাতে বিষয়টা খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। তারা যেভাবে বাইরের থেকে সীমান্তে ফেল করছে বিএসএফ, সেখান থেকে লোক ঢুকে এসে যদি এই জনবহুল এলাকায় মিশে যায়, সেখানে যদি এর আত্মীয় ওর কাগজ হারিয়ে গেছে বলে সেখানে কিছু ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করে দেওয়া অসম্ভব কিছু না। নিশ্চয়ই সকলকে সতর্ক থাকতে হবে, কিন্তু তার প্রাথমিক ব্যর্থতা নিশ্চিতভাবে সীমান্তে পাহারা দেওয়ার দায়িত্বে থাকা অমিত শাহের বিএসএফের। বিরোধীরা এখানে বলছে একটা কথা যে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সহাবস্থান নেই, কেন্দ্রের ফরেন পলিসি ফেল, কোনো জঙ্গি এখানে ঢুকে রয়েছে কিনা এটা বলছে। আর তার সঙ্গে আরেকটা বাজি কারখানার বাজি কারখানার কাজও করতে পারে জঙ্গি ঢুকে, এমনটা বলছে বিরোধীরা। মানে জঙ্গি আর বাজিটা এক হলো না, বাজি যেটা আমি দুটো প্রশ্ন একসাথে করে দিই। যেটা বাজি, কালকে যে বাজি বিস্ফোরণ হয়েছে, শুভঙ্কর সরকার বলছে। কংগ্রেসটা হাল তো বোঝাই যাচ্ছে। এবার তো দিওয়ালিতে এগুলো কি পড়ে, কালী পুজোয় কি পড়ে, ভারত কোনো ট্রফি জিতলে কি পড়ে, মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বির পর কোনো পক্ষ জিতলে এগুলো কি ফাটে? তো বাজি একটা শিল্প, বাজি থাকবে। বাজিতে দুর্ঘটনা অতীতেও ঘটেছে, সাবধানতা রাখা হচ্ছে, অন্য রাজ্যেও ঘটে। শিবকাশিতে বড় বড় দুর্ঘটনা ঘটেছে। তো তার সঙ্গে এর সঙ্গে এই জঙ্গি এগুলো মেলানোর মানে কি? যারা মেলাতে চান তারা কি আদৌ রাজনৈতিক সচেতনতা সম্পন্ন? আজব কথা। দিল্লিতে ধরা পড়েছে জাল নোটের কারবারি, তারও বাংলাদেশ বাড়ি হচ্ছে মালদার কালিয়াচকে। দিল্লি পুলিশ সূত্রে খবর বাংলাদেশে যাতায়াত ছিল, তার নেটওয়ার্ক সম্বন্ধে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বাংলাদেশে যদি যাতায়াত থাকে সেটা ইন্টারন্যাশনাল ইস্যু, সেটা সেন্ট্রাল আইবির দেখার কথা। আর যাতায়াত যদি অবৈধ হয় তাহলে সেটা বিএসএফ দেখবে। আকাশপথে গেলে সেটাও সেন্ট্রাল এজেন্সি, জলপথে গেলে সেন্ট্রাল এজেন্সি, সড়ক পথে গেলেও সেন্ট্রাল এজেন্সি। এই যে বাংলাদেশ কানেকশান, বাংলাদেশে যাতায়াত, এখানে যোগাযোগ ছিল, তাহলে সীমান্ত রক্ষী বাহিনী আর ভেতরে সেন্ট্রাল আইবি, যাদের মূল কাজ এই ধরনের অসাধু চক্রগুলো, অসাধু লোকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা, তারা কি করছিল? তাহলে বিএসএফ ফেল করছে, সেন্ট্রাল আইবি ফেল করছে। তা যেটা পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব, তারা যেখান থেকে যা খবর পাচ্ছে তারা অ্যাকশন নিচ্ছেন। কিন্তু পুনরায় দিল্লি পুলিশ যে স্পেশাল রাইড দিচ্ছে, তাদের যাদেরকেই ধরা হচ্ছে সব ডকুমেন্ট পশ্চিমবাংলায় তৈরি, তাহলে কি মানে বিভিন্ন পেশায় সারা আপনারা ত্রিপুরাটা, এর মধ্যে ত্রিপুরাটা দেখতে পেলেন না তো? সব যখন পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন, ত্রিপুরাটার আসামটা প্রশ্নের মধ্যে নেই কেন? ত্রিপুরার ডকুমেন্টটা তো ত্রিপুরা থেকে, তাহলে বাংলা আসছে কোত্থেকে? না না, ত্রিপুরার ডকুমেন্টটা তো ত্রিপুরায়, তাহলে বাংলার পাশাপাশি ত্রিপুরা। আসামের ডকুমেন্টটা তো আসামে, তাহলে বাংলার পাশাপাশি আসাম, তাহলে বাংলাতেই হচ্ছে, এটা বলা ভুল। এটা স্লিপার সেল নয় তাহলে বাংলা। আমি বলছি, আমি দেখুন, এটা আমি খুব নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে বলছি। আমি আজকে এক্স স্যান্ডেলে পোস্ট করেওছি। সেটা হচ্ছে আজকে যেটা আপনারা বলছেন যে বাংলা করিডোর জঙ্গিদের 1998 সালের 23শে অক্টোবর একটি দৈনিক সংবাদপত্রের প্রথম পাতায় লিড, আমার বক্তব্য সহ লেখা আছে, পশ্চিমবঙ্গের সিপিএম জমানা বাংলাদেশ এবং কাশ্মীর থেকে আসা জঙ্গিদের করিডোর রুটে পরিণত হয়েছে। ফলে এটা ডকুমেন্টেড যে সিপিএম জমানা থেকেও এইগুলো চলেছে।
অন্য রাজ্যে চলেছে। ফলে সীমান্ত থেকে যদি একটা জনবহুল এলাকায় এত মানুষ ঢুকে পড়ে, তারপর যদি একটা বিভ্রান্তিকর আমি এর হই, আমার কাগজ হারিয়ে গেছে। মনে রাখতে হবে আমাদের এখানে প্রচুর প্রাকৃতিক দুর্যোগ হয়। কেউ বললো আমার বাড়িতে আগুনের লেগে সব পুড়ে গেছে, কেউ বললো বন্যায় ভেসে গেছে। এবার মানবিকতার খাতিরে বিভ্রান্তি তৈরি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধি আছেন বা কেউ। এবার সেই জায়গাটা আরও সতর্ক হতে হবে, নিশ্চিতভাবে হতে হবে। কিন্তু বাংলাতেই হচ্ছে, আর ভারতবর্ষের বাকি অংশ ধোয়া তুলসী পাতা। তথ্য পরিসংখ্যান একথা বলছে না। গত কয়েকদিন আগে ত্রিপুরাতে একটা বিরাট গ্যাং ধরা পড়েছে, তাদের দালাল এজেন্ট সব শুদ্ধ আসামে ধরা পড়েছে। তাহলে শুধু বেছে বেছে বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে? আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন সন্দেশখালী, ঠিক তার পরের দিন ওখানে যাচ্ছেন আবার বিরোধী দলের। তাহলে কি সন্দেশখালী আবার রাজ্য রাজনীতির শিরোনামে আসতে চলেছে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন, তিনি নিজেই ঘোষণা করেছেন। এ বিষয়ে আমাদের বাড়তি কোনো কথা বলার অবকাশ নেই। যা বলার মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। সন্দেশখালীকে কেন্দ্র করে যদি কোথাও কোনো অপরাধ থাকে সব ব্যবস্থা হয়েছে, আর যারা অতিরঞ্জিত করে মিথ্যা সাজাচ্ছিল সেগুলো সব ধরা পড়ে গেছে। কারা সব টাকা দিয়ে কী সব মিথ্যা সাজিয়েছে বলিয়েছে সেগুলো তো প্রমাণ হয়ে গেছে। সন্দেশখালীর মানুষ তৃণমূলকে আশীর্বাদ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে আশীর্বাদ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, যা বলার তিনি বলবেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভয় পান, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা অনুসরণ করার চেষ্টা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন শুনলে যারা বিচলিত হয়ে পড়েন, তাদের কে কখন কোথায় যাচ্ছে সে তাদের ব্যাপার। নন্দীগ্রাম 1-এ আজকে যারা তৃণমূল থেকে একটা সময় চলে গিয়েছিলেন বা কেউ বিজেপিতে ছিলেন পুরনো, একটা বড় টিম, তারা নন্দীগ্রাম 1-এ তারা বিজেপি করবেন না বলে ঘোষণা করেছেন। এবং তারা পরিষ্কার বলেছেন যে বিজেপির এখন যেভাবে চলছে তারা তাতে একমত নন, এই বলে তারা সাংবাদিকদের বৈঠক করে তারা জানিয়ে দিয়েছেন। তো এখন সে তাদের ব্যাপার। বিজেপি নন্দীগ্রাম বিরোধী দলনেতার কেন্দ্র, সেখানেই বিজেপির নেতারা যদি তার উপর বা তাদের উপর আস্থা না রেখে দলে দলে বিজেপি ছেড়ে দেন, তো সে বিজেপি বুঝবে। তারা তো দলের কিভাবে চলছে, কেন ওখানে খুন খারাপির রাজনীতি বিজেপি জড়িয়ে পড়ছে, সে তো তারাই, বিজেপির লোকেরাই এসব অভিযোগ এনেছে। তো বিজেপি বুঝবে, তার ভেতর থেকেই তো এসব বলেছে। সুকান্ত মজুমদার বলছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো লক্ষ্য নেই, সিপিএম এর একটা আদর্শ আছে, লক্ষ্য আছে। এবং সুকান্তবাবু তো সিপিএম জমানায় এই যে পরিবর্তন 2011-র, তার আগে সুকান্ত মজুমদার রাজনীতি করেছেন বলে কেউ কোনোদিন ওনার বন্ধু বা শত্রু কেউ বলতে পারছেন না যে সিপিএম বিরোধী বাংলার স্বার্থে কোনো আন্দোলন সুকান্ত মজুমদার করেছেন কি করেননি। ফলে ওনার কাছে এখন তৃণমূল তাকে শত্রু বলতে গেলে ও সিপিএমকেও তাকে বন্ধু সাজতে হবে। তো উনি সেই সব কাজকর্ম করছেন। আমরা তো বারবার বলছি, যাহা বাম তাহাই রাম। সুকান্তবাবুরাই, তাদের লোকেরাই তো এইসব সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে, সিপিএম তো বি টিম বিজেপির এখন, তো সিপিএমের লোকেরা বিজেপিকে ভোট দেয়। বালুরঘাটে সুকান্তবাবু সিপিএমের কিছু ভোট পেয়েছেন, সিপিএমের ভোট কমেছে, তো সেই জন্য একটু সিপিএম প্রীতি মুখ থেকে দেখা যাচ্ছে। পাকিস্তান থেকে চট্টগ্রামে জাহাজ এসছে, এক্সান্ডেলে সেটা পোস্ট করা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে বিস্ফোরক যেটা রয়েছে তার নাম সিসমিক ইমালশন। এটা যে কোনো নির্মাণকে ধ্বংস করতে যায়, সম্ভব। তো শুভেন্দু অধিকারী বলছেন এই জেহাদি শক্তিকে ধ্বংস করতে হয়, তাহলে যে ভাষায় তারা কথা বুঝবে সেই ভাষায় আমরা কথা বলবো। কি বলবেন এই যে আসছে পাকিস্তান থেকে? আমার মনে হয় অবিলম্বে শুভেন্দুবাবুর নেতৃত্বে একটা ভালো যোদ্ধার বাহিনী ওখানে পাঠিয়ে দেওয়া উচিত। কারণ শুভেন্দুবাবু যে ভাষায় জবাব দিতে চান, ওনার মধ্যে যেই জবাব দেওয়ার খিদেটা কাজ করছে, এটাকে সম্মান দিয়ে শুভেন্দুবাবুর নেতৃত্বে সেনা বা ওগুলো না পাঠালেও চলবে। শুভেন্দুবাবুর নেতৃত্বে যদি একটা ভালো টিম, এই বাংলাদেশের এই যারা অস্ত্র আনছে, যারা বিস্ফোরণ ঘটাবে, যাদের কড়া ভাষায় শুভেন্দুবাবু জবাব দিতে চান, তো শুভেন্দুবাবুর নেতৃত্বে একটা টিম ওখানে পাঠিয়ে দেওয়া উচিত। উনি ঘুরে ঘুরে দেখে তাদের কড়া ভাষায় জবাব দেবেন। আরে এখানে বড় বড় কথা বলে লাভ কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এটা আন্তর্জাতিক ইস্যু। পশ্চিমবঙ্গ একটা রাজ্য,
আমরা কিছু বলতে পারবো না, কেন্দ্রীয় সরকারকে বলতে হবে। তা কেন্দ্রীয় সরকার তো শুভেন্দু বাবুদের দলের সরকার, তারা কেন বাংলাদেশে ব্যবস্থা নিচ্ছে না? বাংলাদেশে লাগাতার হামলা হচ্ছে, বাংলাদেশে প্ররোচনামূলক কথা বলা হচ্ছে, বাংলাদেশে এমনভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, পাকিস্তান বা অন্যান্য যারা, তারা ভারত বিরোধী একটা মঞ্চ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করছে। তো এটা কেন্দ্রীয় সরকার বসে বসে দেখছেন, আর বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে বসে বড় বড় কথা শোনাচ্ছেন। হয় এগুলোকে ধরে বেঁধে বাংলাদেশে ছেড়ে দিয়ে এসে মোকাবিলা করতে দিক, আর নইলে কেন্দ্রীয় সরকার অফিসিয়াল ব্যবস্থা নিক। তো এটা পশ্চিমবঙ্গ কী করবে? পশ্চিমবঙ্গ তো আর আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে পারে না, ব্যবস্থা তো নিতে হবে ভারত সরকারকে। তো ভারত সরকার কিছু করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা টুইট করেছে, মনমোহন সিং এর প্রয়াণে দেশের ক্রীড়া ব্যক্তিত্ব, সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব, তারা সবাই চুপ। এরা এত চুপ কেন? এরা মণিপুর নিয়ে কথা বলেন না, এনআরসি নিয়ে বলেন না, সিএ নিয়ে বলেন না, ওদের চুপ থাকার একটা প্রশ্ন তুলেছে। এটা অত্যন্ত একটা সময়োপযোগী প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন। ডক্টর মনমোহন সিং দেশের অন্যতম সেরা রত্ন, তিনি চিরপ্রয়াত। দেশের প্রতি ডক্টর মনমোহন সিংয়ের যে অবদান, তার জ্ঞান, পাণ্ডিত্য, একটা বিনয়ী, মৃদুভাষী এবং মিতভাষী একসঙ্গে, একটা বিরল ব্যক্তিত্ব। তার চলে যাওয়া, অথচ দেশের প্রতি তার এত অবদান, উদার অর্থনীতি থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে গরিব মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষার অধিকার থেকে খাদ্য সুরক্ষা থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসামরিক পরিবহন, এই পরমাণু চুক্তি থেকে শুরু করে একের পর এক ইতিবাচক, যুগান্তকারী, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো পদক্ষেপ রেখেছেন ডক্টর মনমোহন সিং। অথচ কিছু ব্যক্তি যারা নানা বিষয়ে মতামত দেন, তারা শোক জ্ঞাপন করছেন না, নীরব। তো এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে চিহ্নিত করেছেন, খুব ভালো মানে এটা মানে খুব ভেবে দেখার মতো পোস্ট। সুকান্ত মজুমদার আরো একটা বিষয় বলছেন, তিনি যখন চাকরিতে ঢোকেন সেই সময় পুলিশ ভেরিফিকেশনের জন্য তাকে 5,000 টাকা দিতে হয়েছে। তো উনি ওই কে গেছিলেন, কে গেছিলেন, মানে পুলিশের সেই সময় কে নিতে গেছিলেন, কার হাতে উনি দিয়েছিলেন, উনি সেগুলো অবিলম্বে চিহ্নিত করুন। তাহলে দেখবেন সেই জমানায় যে গেছিল সে সিপিএম ছিল, আর আজকে সে সুকান্তবাবুর এলাকারই বিজেপি নেতা। মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন তার মন্ত্রিসভার মন্ত্রীদের জন্য, কোথাও যেতে হলে কোনো অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী যে বিষয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, জানিয়েছেন, সে বিষয়ে কোনো আলাদা করে মন্তব্য করব না। এই যে সীমান্তের ক্ষেত্রে বলছে যে জমি সংক্রান্ত সমস্যা, এরকম কি জমি সংক্রান্ত সমস্যা আছে? ওরা কাটাতার নিতে চাইছে, এটা ভিত্তিহীন। এই কারণে ধরুন, জমি সংক্রান্ত সমস্যা তো এতদিন ধরে এইভাবে থাকতে পারে না। কোথাও কোনো নির্দিষ্ট এলাকায় হয়তো কোনো জমি সমস্যা, ব্যক্তি মালিকানা, মামলা মকদ্দমা, শরিকি বিবাদ, টেকনিক্যাল সমস্যা কিছু জায়গায় থাকতে পারে, সবটা তো থাকতে পারে না। তাহলে আজকে সেই কথাটা আসছে কেন? যেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে সীমান্ত থেকে 15 কিলোমিটার অবধি বিএসএফের ছিল, কেন্দ্রীয় সরকার গায়ের জোরে আইন বদলে সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফের আন্ডারে নিয়ে নিল, সেদিন তো একবারও বলেনি, সেই সময় তো সেই গুরুত্ব দিয়ে বিষয়টা সামনে আনেনি যে আসল সীমানার রেখাটা, সেটাতে ফেন্সিং দেওয়া যাচ্ছে না। তখন তো 50 কিলোমিটার আরও দখল করার জন্য কেন্দ্র ব্যস্ত ছিল। তাহলে আজকে এটা নিয়ে কান্নাকাটি করছে কেন? যদি কোথাও কোনো মামলা ইত্যাদি হয়ে থাকে, তো সেগুলো কোর্টে বললে তো সহজে, এগুলো সীমান্ত সুরক্ষার বিষয়, সেখানে বিকল্প কোনো ব্যবস্থাও নেবে না কেন্দ্র, সে পুরোটাই তো তার কেন্দ্রের দায়। এই যে পাকিস্তান থেকে যে বিস্ফোরকটা এলো, আপনারা কতটা উদ্বিগ্ন এই ব্যাপারে? সবাই উদ্বিগ্ন। এই যে খবরগুলো আসছে যে বাংলাদেশটাকে ব্যবহার করছে ভারতের শত্রু অন্যান্য দেশ, পাকিস্তান অস্ত্র পাঠাচ্ছে, বিস্ফোরক পাঠাচ্ছে, অন্য 2-1টা দেশের নাম শোনা যাচ্ছে। তা কেন্দ্রীয় সরকার করছেটা কি? এটাই তো মমতা ব্যানার্জি বলেছেন, যে বাংলা তো আর অন্য রাজ্যের ব্যাপারে, অন্য দেশের ব্যাপারে মাথা ঘামাতে পারে না, কিছু করতে পারে না, এখতিয়ার নেই। বাংলা একটা রাজ্য, ওটা একটা দেশ। যা করতে হবে আন্তর্জাতিক ইস্যু, এটা করবে কেন্দ্রীয় সরকার, তাদের অধিকার আছে। তো কেন্দ্রীয় সরকার দেখতে পাচ্ছে না বাংলায় হামলার পর হামলা হচ্ছে বাংলাদেশে? তো ওপার বাংলায় যদি হামলার পর হামলা হয়, ওপার বাংলা থেকে যদি
প্ররোচনামূলক কথা বলা হয়, আজকের মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগে এপার বাংলায় সেগুলো মানুষের আবেগকে আহত করছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে পাকিস্তান জাহাজ বোঝাই অস্ত্র এনে ওপার বাংলায় দিয়ে যাচ্ছে, তো উদ্বেগজনক। তো কেন্দ্রীয় সরকারের তো উচিত ব্যবস্থা নেওয়া, তারা করছে না তো কিছু। একটা বিষয় সামনে আসছে, প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা তারা মদের টাকা না পেয়ে এ বলতে হবে না।